দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রোসেম বিজনেস রিপোর্টে। উৎপাদন ক্ষতিগ্রস্তের খবরে পেঁয়াজ সরবরাহ বন্ধ করে দিয়েছে ভারত। নতুন উৎসের সন্ধানে আমদানিকারকরা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ থেকে সরলে চলতি বছরই সাশ্রয় হবে 25,000 কোটি টাকা। বিকল্প হতে পারে নবায়নযোগ্য জ্বালানি। বিখ্যাত সব কোম্পানিতে বিনিয়োগ। যুদ্ধাপরাধে অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনীর মুনাফা বিলিয়ন বিলিয়ন ডলার। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। হুট করেই বাংলাদেশে পেঁয়াজ সরবরাহ বন্ধ করে দিয়েছে ভারত। আগের ক্রয় আদেশের চালানো আটকে দিয়েছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। হিলি স্থলবন্দরে সোমবার পেঁয়াজের কোনো ট্রাক আসেনি বলে জানিয়েছে স্থানীয় আমদানিকারকরা। এক মাস আগেও খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল 35 থেকে 40 টাকা, এখন তা 55 থেকে 60 টাকা। এই সময়ে ভারতীয় পেঁয়াজের দামও বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রতি কেজি বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকায়। ভারতের বাজারে পণ্যটির দর বৃদ্ধিকেই এর কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। নাসিক প্রদেশে পেঁয়াজের বাজার গতকাল একটু কম ছিল, আজকে নাসিকে বৃদ্ধি পাইছে বাজার, এবং ভারতে যে কয়েকটা প্রদেশে পেঁয়াজ উৎপাদন হয় সেখানে আপনার পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণেই তারই প্রভাব এখন গোটা বাংলাদেশে শুরু হয়েছে। দেশে পেঁয়াজের চাহিদা বছরে প্রায় 25 লাখ টন, যার 70 ভাগই আসে স্থানীয় চাষ থেকে, বাকিটা আমদানি করা হয়। এর বড় অংশই আবার আসে ভারত থেকে। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে পেঁয়াজের দাম টন প্রতি $150 বেড়েছে। আমদানিকারকরা জানান কেন বাড়লো। গত এক সপ্তাহ ধরে আমরা এলসি করতেছি $250 থেকে $300। রানিং সপ্তাহে আমরা করতেছি 400 থেকে 450। আজকে মহারাষ্ট্রের বাজার 35 টাকা লোড হচ্ছে মাল, 6 টাকা গাড়ি ভাড়া। সেই মালটা বাংলাদেশে পৌঁছে 50 টাকা পড়তে হবে আমাদের। বাড়ার কারণ মূলত বেঙ্গালুরে বন্যা। বেঙ্গালুরের পেঁয়াজটা 60% পেঁয়াজই নষ্ট হয়ে গেছে, 40% পেঁয়াজ ওখানে আছে, সেটা মানে গাড়িতে লোড হওয়ার যোগ্য না। গাড়িতে লোড হলে আসতেছে 2-1 গাড়ি মাল আমাদের কাছে, কিন্তু পচা আসতেছে পুরো গাড়ি। হিসেব বলছে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ নিয়ে দৈনিক গড়ে 20 থেকে 30টি ট্রাক আসে বাংলাদেশে। রোববারও 29টি ট্রাকে 799 টন পেঁয়াজ এসেছে, কিন্তু সোমবার পেঁয়াজের কোনো ট্রাক আসেনি। আমরা ইন্ডিয়ান কাস্টমস এবং ইন্ডিয়ান সিএনএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা তাদের যেটা বক্তব্য, যেটা আসলে ইন্ডিয়ার একটা আভ্যন্তরীণ সংকটের কারণে এটা আপাতত আজকের জন্য বন্ধ রেখেছে, এবং তাদের ইন্ডিয়ার নীতি নির্ধারকের পর্যায়ে একটা বৈঠক চলতেছে, সেখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে। যেই মালগালা আমাদের পেঁয়াজগালা মানে টেন্ডার করা হয়েছে, সেই পেঁয়াজগালা আজকে দিবে না। ইন্ডিয়া সেনে বলতেছে মানে পেঁয়াজ দিবে না। এখন রাস্তার মধ্যে আমাদের 2-4-10 গাড়ি 15 গাড়ি মাল আছে, এই মালগুলো কি হবে? ইতিমধ্যে আমরা পৃথিবীর অন্যান্য দেশেও আমরা ইতিমধ্যে ইম্পোর্ট এলসি করেছি। আমাদের তুরস্ক, মিশর, পাকিস্তানে যাতে প্রচুর পেঁয়াজ আছে, এই জন্য ঘাবড়ানোর কিছু নেই। বাংলাদেশে পেঁয়াজের বাজার এইরকমই স্বাভাবিকই থাকবে। ভারতের রপ্তানি বন্ধের খবরে এরই মধ্যে হিলির আড়তগুলোতে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা বেড়েছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরে আসলে চলতি বছরই 25,500 কোটি টাকার মতো সাশ্রয় করতে পারবে সরকার। আর 2041 সাল নাগাদ কাঁচামাল আমদানি বাবদ বছরে ব্যয় কমবে 28,000 কোটি টাকা করে। এমন সব তথ্য তুলে ধরে পরিবেশ ও অর্থনীতির স্বার্থে সরকারকে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার এক ভার্চুয়াল আলোচনা থেকে এই সুপারিশ তুলে ধরে তারা। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন ক্ষমতা এখন সব মিলে 20,383 মেগাওয়াট। এর মধ্যে 5.5 ভাগ আসে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে, যাকে 35 ভাগে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সরকারের 2041 সাল নাগাদ। এজন্য 18টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগও নিয়েছে সরকার। যদিও করোনা পরবর্তী সময়ে তেলের পড়তি দর বিবেচনায় এসব প্রকল্প থেকে সরে আসার ইঙ্গিত মিলেছে বিদ্যুৎ বিভাগ থেকে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সিপিডি বলছে, এতে শুধু পরিবেশই সুরক্ষা পাবে না, সরকারের ব্যয় ব্যবস্থাপনাতেও চাপ কমবে। প্রায় 42,600 কোটি টাকার কিন্তু টোটাল প্রকল্পের ব্যয়, এই যে 10টি প্রকল্প এখন যেগুলো বাস্তবায়ন হচ্ছে কয়লা ভিত্তিক, সেখান থেকে 2020 পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 16,951 কোটি টাকা। সুতরাং এটি যদি আমরা বাদ দেই তাহলে প্রায় 25,000 কোটি টাকার মতো কিন্তু একটি সাশ্রয়ের সুযোগ রয়েছে। কয়লার বিকল্প হিসেবে সরকার আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহার বাড়ানোর কথা জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2041 সাল নাগাদ মোট উৎপাদনের 35 ভাগ এলএনজি থেকে আনার কথা থাকলেও এখন তা বেড়ে 60 ভাগের উপরে নেয়ার কথা হচ্ছে। সিপিডির মতে এই উদ্যোগও আত্মঘাতী হবে।
কেননা করোনার ধাক্কা সামলে শিগগিরই দর বাড়তে শুরু করবে এলএনজির বিশ্ববাজারে। তখন কিন্তু এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন কিন্তু অনেক বেশি পড়বে। একটি স্টাডিতে সেটি বলা হয়েছে যে 12 থেকে 21 টাকার মতো কিন্তু এটির উৎপাদন ব্যয় পড়ে যাবে। সুতরাং এটি মোটেই একটি কম খরচের জ্বালানি পড়বে না। যদিও এই মুহূর্তে বৈশ্বিক পর্যায়ে এলএনজির প্রাপ্তির প্রাইস খুব কম, সেটি একটি ইতিবাচক দিক এখনকার জন্য, কিন্তু আগামীতে এই পরিস্থিতি থাকবে না, এটাই হয়তো স্বাভাবিক যখন ব্যবসা বাণিজ্য স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। সোলার প্যানেলের মূল্য আমি দেখলাম যে 70-এর দশক থেকে প্রায় 100 ভাগের 1 ভাগে নেমে এসেছে, আর 90-এর দশক থেকে 50 ভাগের 1 ভাগে নেমে এসেছে। এটা ক্রমান্বয়ে আরো যত স্কেল বাড়বে তত এটার পার ইউনিট কস্ট কমবে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয় হলো যে এখানে রুফটপ থেকে শুরু করে নানান কথা বলেছে ডক্টর মোয়াজ্জেম, বলেছেন যে যেসব জায়গাগুলোতে কয়লা হওয়ার পরিকল্পনা ছিল সেসব জায়গাগুলোতেও আমরা এটা চিন্তা করতে পারি। তো অবভিয়াসলি একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির সুবিধা নিতে সরকারকে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয় অনলাইনেই সংবাদ সম্মেলন থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কোরিয়ান পোস্কো, জাপানের কিরিন, চীনা ওয়ানবাও মাইনিং এর মতো বিখ্যাত সব কোম্পানিতে বিনিয়োগ আছে যুদ্ধাপরাধে অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনীর। আর এসব বিনিয়োগ থেকে প্রতি বছর বিলিয়ন ডলার মুনাফাও পাচ্ছে তারা। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত প্রতিবেদন বলছে, এমইএইচএল নামক একটি কোম্পানির মাধ্যমে করা বিনিয়োগের লাভ রোহিঙ্গা নিধনের মতো মানবতা বিরোধী অপরাধে উৎসাহ জুগিয়েছে। গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার এই দৃশ্য মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা এলাকার। দেশটি সামরিক বাহিনীর বর্বরোচিত হামলা আর নিধনযজ্ঞের শিকার হয়ে 3 বছর আগে সীমান্ত পেরিয়ে অসহায় মানুষের বাংলাদেশে পালিয়ে আসার দীর্ঘস্রোত ছিল এমনই। সাম্প্রতিক ভয়াবহ এই হত্যাযজ্ঞ আর মানবিক বিপর্যয় তৈরিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল মিয়ানমার সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড, যাতে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল 10 লাখেরও বেশি রোহিঙ্গা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত এই কমান্ড সহ মিয়ানমার সেনাবাহিনীর মালিকানা রয়েছে বিশ্বখ্যাত বেশ কয়েকটি কোম্পানিতে, যেখান থেকে নিয়মিত লভ্যাংশ পায় তারা। আর এ পুরো কাজটি হয় মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেড বা এমইএইচএল নামক একটি কোম্পানির আড়ালে। 1990 সালে গঠিত কোম্পানিটি 3 ভাগের 1 ভাগ শেয়ার মূলত সামরিক ইউনিটগুলোর। মোট 8টি কোম্পানিতে বিনিয়োগ আছে এমইএইচএল এর, যার একটি মিয়ানমারের লজিস্টিক কোম্পানি এভারফ্লো রিভার গ্রুপ, জেড এবং রুবি খনির মালিকানায় থাকা কানবাউজা গ্রুপ কেবিজেড, বিখ্যাত জাপানি পানীয় কোম্পানি কিরিন, কোরিয়ান ডেভেলপার কোম্পানি ইন্নো গ্রুপ, বস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান প্যান প্যাসিফিক, বিখ্যাত ইস্পাত কোম্পানি পোস্কো, চীনা ধাতব খনি কোম্পানি ওয়ানবাও মাইনিং এবং আরএমএ সিঙ্গাপুর। এসব বিনিয়োগের অংশ হিসেবে প্রতিষ্ঠার পর থেকে 20 বছরে এমইএইচএল লভ্যাংশ পেয়েছে 18 বিলিয়ন ডলার, যার মধ্যে 16 বিলিয়ন ডলারই গেছে মিয়ানমারের সামরিক ইউনিটগুলোতে। এর মধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পশ্চিমাঞ্চলীয় কমান্ডের 95টি ইউনিটের পকেটে গেছে 208 মিলিয়ন ডলার। বিপুল এসব অর্থের মাধ্যমে এমইএইচএল শুধু মিয়ানমার সেনাবাহিনীকেই তহবিল যোগায়নি, যুদ্ধাপরাধে উৎসাহ দিয়েছে বলেও মনে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ব্যবসায়িক এই গোপন সম্পর্ক নিয়ে 8টি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছিল অ্যামনেস্টি। এর মধ্যে প্যান প্যাসিফিক জানিয়েছে, 2019 সালে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রিপোর্ট প্রকাশের পর এমইএইচএল এর সঙ্গে তাদের ব্যবসায়িক অংশীদারিত্ব তারা বাতিল করেছে। আর কেবিজেড এবং কিরিন জানিয়েছে, তারা এমইএইচএল এর সঙ্গে সম্পর্কের বিষয়টি এসব অভিযোগের মুখে পর্যালোচনা করছে। বাকি প্রতিষ্ঠানগুলো যদিও তাদের অবস্থান সম্পর্কে কোনো উত্তর দেয়নি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার কারণে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় দুশ্চিন্তায় রয়েছেন চাকরি প্রত্যাশীরা। অনেকের সরকারি চাকরির বয়স প্রায় শেষ, অথচ গত মার্চ থেকে নেই তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি। বেসরকারি চাকরির বাজারও সংকুচিত হয়ে পড়েছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মেহেরপুর শহরের শেখপাড়ার শাকিলা আক্তার গভীর আগ্রহ নিয়ে খুঁজছেন নিয়োগ বিজ্ঞপ্তি। কখনো সরকারি বিভিন্ন ওয়েবসাইটে, কখনো বা পত্রিকার পাতায়। এভাবেই কেটে গেল করোনার 6 মাস। কোনো নিয়োগ পরীক্ষা না হলে, কোনো সার্কুলার না দিলে আমাদের পড়ার আগ্রহ হারিয়ে যাচ্ছে। আমরা দিন দিন হারিয়ে ফেলছি। এমতো অবস্থায় আমরা কি করব? আমাদের করণীয় কি? এই নিয়ে আমরা খুবই শঙ্কিত। করোনার কারণে সরকারি বেসরকারি নিয়োগ থমকে যাওয়ায় হতাশ অনেক চাকরি প্রত্যাশী। সবচেয়ে বেশি বিপাকে চাকরির বয়সসীমা যাদের শেষের পথে, তারা প্রস্তুতি থাকা সত্ত্বেও বসতে পারছেন না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। বয়সও শেষ হয়ে যাচ্ছে। আমার বাবা মার ইচ্ছা যে আমার বাবা মা এবং আমারও ইচ্ছা যে আমি একটি সরকারি চাকরি করি।
তো এমত অবস্থায় আমি এখন কি করব? এমন পরিস্থিতিতে বাড়ছে বেকারত্ব, হতাশ হয়ে পড়ছেন শিক্ষিত তরুণ তরুণীরা। প্রতি বছর বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্নাতকধারী ছাত্রছাত্রীরা কিন্তু সরকারি চাকরির মার্কেটে কিন্তু প্রবেশ করতেছে এবং এতে কিন্তু দিন দিন আমাদের দেশে বেকারত্ব কিন্তু বাড়ছে। আমি ব্যক্তিগতভাবে 4 বছর শেষ করেছি, যেখানে দীর্ঘ প্রস্তুতির দীর্ঘ সময়ক্ষেপণ, নিজের পরিবারের অর্থ সংকটের ভিতরেও প্রাণপণ চেষ্টা করেও অনেকগুলো পরীক্ষা দিয়েছি, ভাইবা দিয়েছি। ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরাও। পরীক্ষা দিলাম, নিয়োগ দেবে, পরীক্ষা দেবো, চাকরি পাবো, একটা আশায় ছিলাম, সেসব আশা তো নাই। এখন এই 7-8 মাস ধরে ঘরে বসে আছে। অভিভাবক হিসাবে আমিও কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত যে আমার সন্তান কোথায় যাচ্ছে, তার ভবিষ্যৎটা কোথায়। সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে মহাপরিকল্পনা নেওয়া প্রয়োজন মত শিক্ষা সংশ্লিষ্টদের। মহাপরিকল্পনা গ্রহণ করি আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কখনোই পূরণ করা সম্ভব হবে না যদি আমরা লক্ষ লক্ষ তরুণদেরকে বেকার রাখি। যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে সেই উন্নয়ন প্রকল্পগুলোকে যদি আরও বেশি সচল করে বা নতুন নতুন প্রকল্প যদি গ্রহণ করে, এইসব জায়গাগুলোতে যদি সরকার বেকারদের জন্য কিছু প্রণোদনা দিয়ে তাদেরকে নিয়ে আসে, তাহলে তাদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে চাকরির প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের সরকারি উদ্যোগী সমাধান হতে পারে দাবি বিশেষজ্ঞদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5092-তে। বেচাকেনা হয়েছে 1148 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 143টির, কমেছে 175টির, আর অপরিবর্তিত আছে 38টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকে বেঞ্চমার্ক ডিএসইএক্স ইন্ডেক্স 1.9 পয়েন্ট কমে 5092 পয়েন্টে ক্লোজ করেছে। ব্লুচিপ DS30 ইন্ডেক্স 0.8 পয়েন্ট কমেছে এবং ডিএসই শরিয়া ইন্ডেক্স 0.2 পয়েন্ট কমেছে। আজকের টার্নওভার ছিল 1148 কোটি টাকা, যেটি গতকালের তুলনায় 13% কম। আজকে ফার্মাসিউটিক্যালস, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংক সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টরে 2.7%, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে 1.3%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে 1.2% এবং এনবিএফআই সেক্টর 1.4% বেড়েছে। অন্যদিকে ব্যাংক সেক্টর 0.9%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.8% এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.13% কমেছে। আজকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটেড পাওয়ার ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ কন্ট্রিবিউশন করেছে। অন্যদিকে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক ইন্ডেক্সে সবচেয়ে বেশি নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে। চীন মার্কিন দ্বন্দ্বের জাতকলে পড়েছে জনপ্রিয় অ্যাপ টিকটক। 15 সেপ্টেম্বরের মধ্যে কোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে টিকটকের মালিকানা বিক্রি না করলে এর কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে এখনও অনড় ট্রাম্প। আর চীন বলছে কোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে চীনা অ্যাপসটি বিক্রি করার চেয়ে বন্ধ করে দেয় উত্তম। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। টিকটক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি একটি জনপ্রিয় ক্ষুদে ভিডিও অ্যাপ। বিশ্বজুড়ে যার মোট ব্যবহারকারী সংখ্যা 80 কোটিরও বেশি। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই যার ব্যবহারকারী সংখ্যা 8 কোটি। তবে সাইবার নিরাপত্তার যুক্তিতে যুক্তরাষ্ট্রে অ্যাপটি বন্ধ করে দেওয়ার জন্য 90 দিন সময় বেঁধে দেয় ট্রাম্প প্রশাসন, যা শেষ হবে 15 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার। শর্ত ছিল বেঁধে দেওয়া সময়ের মধ্যে অ্যাপটির যুক্তরাষ্ট্রের কার্যক্রম মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা অথবা কার্যক্রম বন্ধ করে দেওয়া, যে সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। TikTok is moving along. We'll see what happens. It'll either be closed up or they'll sell it. So we'll either close up TikTok in this country for security reasons or it'll be sold. I'm not extending deadlines, no. It's September 15th. There'll be no extension of the TikTok deadline. এরই মধ্যে গতকাল টিকটকের যুক্তরাষ্ট্রের অপারেশন কিনতে আগ্রহী মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের দেয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স। তবে ওরাকলের প্রস্তাব নিয়ে কোনো বক্তব্য দেয়নি প্রতিষ্ঠানটি। তবে চীন বলছে মার্কিন হুমকির মুখে টিকটকের মালিকানা পরিবর্তন অন্যায় উদ্যোগ। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীন সরকারের অনুমতি ছাড়া মালিকানা পরিবর্তনের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
মার্কিন সরকার জোরপূর্বক টিকটকের মালিকানা পরিবর্তনে অন্যায় এক উদাহরণ তৈরি করেছে। একদিকে অনেক মার্কিন রাজনীতিবিদও এই সিদ্ধান্তকে নেটওয়ার্ক নিরাপদ করার অজুহাত দেখিয়ে সাধুবাদ জানাচ্ছে। অন্যদিকে কোনো প্রকার প্রমাণ ছাড়াই জাতীয় নিরাপত্তা ধারণার এবং ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে মার্কিন মালিকানা বহির্ভূত প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যারা বিভিন্ন ক্ষেত্রে সফলতার শিখরে অবস্থান করছে। এরপরও বাইটডেন্স চাইলে বিক্রি করতে পারবে টিকটকের মার্কিন অপারেশন, তবে সেই ক্ষেত্রে অ্যাপটির মূল অ্যালগরিদম বিক্রি করতে পারবে না তারা। তবে সকল সমস্যার সমাধানে এখনও চীন বিদেশি প্রতিষ্ঠানের প্রতি অসাম্প্রদায়িক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আমরা মার্কিন সরকারের নিকট আহ্বান জানাই, তারা যেন নিজ দেশে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ এবং কার্যক্রম ঠিক রাখতে আন্তর্জাতিক ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখে। তবে মঙ্গলবারের মধ্যেই টিকটকের মার্কিন কার্যক্রম ওরাকলের কাছে 10 থেকে 30 বিলিয়ন ডলারের মধ্যে বিক্রিতে সমঝোতা হওয়ার খবরও দিয়েছে গণমাধ্যমগুলো। তবে শেষ পর্যন্ত তাও যদি না হয়, চীন মার্কিন শীতল প্রযুক্তি যুদ্ধের দ্বিতীয় বলি হবে টিকটক। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।